সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলেরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না, এমতো অবস্থায় ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েলি জনগণ। তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা ইসরায়েল। এবারে জানাবো ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার। ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে। মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর মহাসচিব এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জানাবো উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগী। ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর হিন্দুস্তান টাইমসের। এবারে থাকছে গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টা ইসরায়েলি মুহুর্মুহু হামলায় 81 ফিলিস্তিনি নিহত এবং 189 জন আহত হয়েছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে ভেসে আসা ভারতীয় মন্ত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। নিখোঁজ হওয়ার 10 দিন পর বাংলাদেশের তিস্তা নদীর চর থেকে সিকিমের সাবেক মন্ত্রী এবং বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার রামচন্দ্র পাদুয়ালের পচাগোলা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এই লাশ শনাক্তকরণের পর বাংলাদেশের পুলিশ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা এবং মৃতের পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, তাদেরও দেখার সুযোগ করে দিন। নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান হচ্ছে না। এবার খোদ ইসরায়েলের ভেতরেই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করছেন। তাই গেল 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর উপর চাপিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রই দেখা গেছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে 72% ইসরায়েলি মনে করে 7 অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে 44% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। আর 28% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে 50% বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। 42% সমর্থক বলেছেন তারা মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার। ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে। মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে। ইনশাআল্লাহ তাদের হাতেই দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ 80 বছর টিকবে। আর বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক এবং সামাজিক বাস্তবতায় ইসরায়েলের পতনের দিকে ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাআল্লাহ। আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয়, তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। গত 7 অক্টোবরের অপারেশন আল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে 1 দশক আগে থেকে এই অঞ্চলের সাম্প্রদায়িক সংঘর্ষের ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগী।
ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর হিন্দুস্তান টাইমসের। গণমাধ্যমকে তিনি বলেন, 2024 সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে, কিন্তু ভোট কিছুটা অন্য জায়গায় গিয়েছে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশায় ধাক্কা খেয়েছে। আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন। তিনি বলেন, ফের আবারও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে। আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন, আর এখন সরকারে। এখন ইউপি নিরাপত্তার দিকটা দেখতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন। 2027 সালে ইউপি বিধানসভা নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুত হবে সে সম্পর্কে তাদের একটি বা দুটি পাঠ দিয়েছেন। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত এবং 189 জন আহত হয়েছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 38,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 89,000-এরও বেশি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। হামাসের এই হামলায় নিহত হয় প্রায় 1200 জন ইসরায়েলি। ওই দিন 2.5 শতাধিক ফিলিস্তিনিকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধারা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো পবিত্র স্থানও। হামলায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকা জুড়ে বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে 7 অক্টোবর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা দায়ে অভিযুক্ত ইসরায়েলকে সর্বশেষ রায়ে অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে তাদের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে গত 6 মে হামলা চালানোর আগে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিল। তা সত্ত্বেও নিরাপদ অঞ্চল ঘোষিত এসব অঞ্চলে এখনও একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে 9 মাসেরও বেশি সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাংলাদেশে ভেসে আসা ভারতীয় মন্ত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। নিখোঁজ হওয়ার 10 দিন পর বাংলাদেশের তিস্তা নদীর চর থেকে সিকিমের সাবেক মন্ত্রী এবং বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার রামচন্দ্র পাদিওয়ালের পচাগোলা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এই লাশ শনাক্তকরণের পর বাংলাদেশ পুলিশ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানায় পুলিশ কর্মকর্তা এবং মৃতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। জানা যায়, সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি লাশ ভেসে আসতে দেখেন সেখানকার বাসিন্দারা। অজ্ঞাত এই লাশ উদ্ধার করে পরে মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেই লাশের হাতগড়ি দেখে সিকিমের পাদুয়ালের পরিবার সন্দেহ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা এবং বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা গেছে, রামচন্দ্র পদিয়াল সিকিমের শিক্ষা এবং বন দপ্তরের মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি রাইজিং সান দলের নেতা ছিলেন। বুধবার কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, হাতগড়ি দেখে লাশটিকে চিহ্নিত করেছিল পরিবার। ময়না তদন্তের পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে লাশটি কোচবিহারে মখলিগঞ্জ পুলিশ এবং মৃতের পরিবারের হাতে তুলে দিয়েছে। মৃত সাবেক মন্ত্রীর পরিবারের সূত্রে জানা গেছে, 7 জুলাই থেকে নিখোঁজ ছিলেন 80 বছর বয়সী রামচন্দ্র পাদুয়াল। সেদিন সকাল 9টা নাগাদ সিকিমে তার ছোট সিংতামের বাড়ি থেকে বেরিয়েছিলেন সাবেক মন্ত্রী। আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন বলে পরিবারকে জানিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজেও প্রবল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তাকে বের হতে দেখা যায়। বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসার কথা থাকলেও না ফেরায় খোঁজ করছিলেন পরিবার। পরে থানায় অভিযোগ করা হয়েছিল। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতেই কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের সাবেক মন্ত্রীর লাশ বাংলাদেশ প্রশাসনের পক্ষে ভারতীয় প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়। লাশ তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এডিসি আশিস পি সোব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিসি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশের প্রশাসনের কর্মকর্তারা হাজির ছিলেন। সাবেক মন্ত্রীর জামাই বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া লাশের হাতগড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পেরেছেন।